নির্বাচন বিলম্ব হলে স্বৈরাচার ফিরে আসতে পারে, বিএনপির আশঙ্কা। রোডম্যাপ ঘোষণায় অস্থিরতা কাটবে আশা জামায়াতের। প্রধান উপদেষ্টার উপর আস্থা আছে জনগণের, বললেন প্রেস সচিব। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের নড়চড় হবে না। প্রফেসর ইউনূস বারবার বলেছেন ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। শাপলা গণহত্যায় শহীদদের স্বীকৃতি সহ 7 দফা দাবি। শাপলা স্মৃতি সংসদের পাঠ্যপুস্তকে ইতিহাস সংযোজনের আহ্বান। সাবেক বিমান বাহিনী প্রধান হান্নানের ব্যাংক হিসাব অবরোধের আদেশ। তৌফিকা করিমের বিরুদ্ধে দুদকের মামলা। পুঁজিবাজারকে দেখভালের প্রতিষ্ঠানগুলো ঠিক মতো কাজ করছে না, মন্তব্য দেবপ্রিয়র। সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ। সাগরে 2 নৌকা ডুবিতে মিয়ানমারের 427 রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা। জাতিসংঘের ঘটনাস্থল শনাক্তে চলছে তৎপরতা। এবং এ দলের ভরাডুবির কারণ ভঙ্গুর ঘরোয়া ক্রিকেট কাঠামো, মন্তব্য সোহানের। ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তাহীনতাও দায়ী। দর্শক, সংবাদটাতে শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। ডিসেম্বরের মধ্যে বিএনপি নির্বাচন চাইলেও জামায়াত ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিতে চায়। বিএনপি বিতর্কিত 3 উপদেষ্টার পদত্যাগের দাবি করলেও জামায়াত কোনো উপদেষ্টার পদত্যাগ চায় না। আর এনসিপি বলছে 2 উপদেষ্টার সঙ্গে এনসিপিকে জড়ানো উদ্দেশ্য প্রণোদিত। দ্রুত জুলাই ঘোষণাপত্র, ফ্যাসিবাদের বিচারের দাবি জানিয়েছে এনসিপি। নিয়াজ মোর্শেদকে সঙ্গে নিয়ে হাসান মাহমুদের রিপোর্ট। সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ধারাবাহিক বৈঠকে অংশ নেয় বিএনপি, জামাত ও এনসিপি। সন্ধ্যা 7:30টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বৈঠক শেষে সাংবাদিকদের বিএনপি নেতারা জানান, উপদেষ্টা পরিষদের পুনর্গঠন সহ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন তারা। বলেন, বিলম্বিত নির্বাচন হলে স্বৈরাচার ফিরে আসলে তার দায় সরকারকে নিতে হবে। একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্রে উত্তরণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে। যে কোনো উছিলায় নির্বাচন যত বিলম্ব করা হবে, আমরা মনে করি জাতির কাছে আবার স্বৈরাচার পুনরায় ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে। এরপর দ্বিতীয় ধাপে 8:30টায় জামাতের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে কথা বলেন জামাত আমির। কোনো উপদেষ্টার পদত্যাগ না চেয়ে জামাত আমির বলেন, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলেই সমস্ত অস্থিরতা কেটে যাবে। এবং আমরা মনে করি যে 2টা রোডম্যাপ ঘোষণা করলেই তার অনেকটাই সমাধান হয়ে যাবে। একটা হচ্ছে সংস্কারের রোডম্যাপ, আর একটা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ। এই 2টাই অতীব গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। আর তৃতীয় ধাপে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে জাতীয় নাগরিক পার্টি নেতারা বলেন, জুলাই ঘোষণাপত্র ও গণহত্যার বিচার, নির্বাচনের রোডম্যাপ চেয়েছে এনসিপি। তবে 2 উপদেষ্টার পদত্যাগ দাবি উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন নাহিদ ইসলাম। নির্বাচনের কথা বলছি, গণপরিষদ এবং আইনসভা নির্বাচন, এই 3টি সমন্বিত একটি পরিকল্পনা, সুনির্দিষ্ট পরিকল্পনা বা রোডম্যাপ, যাতে একত্রে সরকার ঘোষণা করে। দলের বা এনসিপির সম্পর্ক নাই, সেটা আমরা আজকে সকালের বক্তব্য আমাদের শেয়ার করেছি। রোববার অন্য দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনে সমর্থন দিয়েছে জামায়াত, এনসিপি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার সন্ধ্যায় বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কথা জানান। তিনি বলেন, ডিসেম্বর থেকে জুনের 30 তারিখের মধ্যে নির্বাচন হবে, এর বাইরে যাবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রেস সচিব আরও বলেন, স্থানীয় নির্বাচনে জোর দিয়েছে এনসিপি। আওয়ামী লীগের আমলের সব নির্বাচন অবৈধ ঘোষণা চেয়েছে তারা। বিএনপি, জামায়াত ও এনসিপি প্রধান উপদেষ্টার পদত্যাগ নয়, তাকে সমর্থন জানিয়েছে। এছাড়া দেশের জনগণের প্রধান উপদেষ্টার উপর আস্থা আছে বলেও জানান প্রেস সচিব। প্রফেসর ইউনূস বারবার বলেছেন ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। এটা উনি বারবার বলেছেন এবং কালকে অনেকগুলো পলিটিক্যাল পার্টি আছে, তাদের সাথে উনি, আমার মনে হয় এই কথাটাই উনি বলবেন। এদিকে উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠকের বিষয়ে বিবৃতি দিয়েছে সরকার। এতে বলা হয়, যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালন অসম্ভব করে তোলা হয়,
তবে সরকার সব কারণ জনসম্মুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। বিকেলে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এ বিবৃতি দেয়া হয়। এতে আরও বলা হয়, বৈঠকে অন্তর্বর্তী সরকারের উপর অর্পিত 3টি প্রধান দায়িত্ব নির্বাচন, সংস্কার ও বিচার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এদেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ। অন্তর্বর্তী সরকার স্থায়ীও নয়, নির্বাচিতও নয় উল্লেখ করে অবিলম্বে নির্বাচন দিয়ে সরকারকে বিদায় নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেছেন, কোনো রাজনৈতিক দলকে সংগঠিত করতে সময় দিতে রাজি নয় দেশের জনগণ। শনিবার বগুড়ায় তারুণ্যের সমাবেশে এসব কথা বলেন তিনি। সাইফুল রিপনের রিপোর্ট। রংপুর ও রাজশাহী বিভাগের সমন্বয়ে আয়োজিত তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে অংশ নিতে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বগুড়ার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আসেন বিএনপির 3 অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন সংগ্রামে অংশ নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অঙ্গ সংগঠনের নেতারা। আন্দোলনের নেতৃত্ব দিবেন তারেক রহমান। এই বাংলাদেশের ছাত্র যুবক তরুণরা সেই আন্দোলনকে যৌক্তিক সমাপ্তির দিকে নিয়ে যাবে। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, নির্বাচন চাওয়া অপরাধ হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা। নির্বাচন চাওয়া বোধহয় অপরাধ, মহাপাপ। উপদেষ্টাদের কথা উপদেষ্টারা আমাদেরকে শেখায়। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংস্কার প্রয়োজন, তবে সব সংস্কার সম্পন্ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়। অন্তর্বর্তীকালীন সরকার বড় একটা হবে। আপনারা স্থায়ী সরকার নন, আপনারা নির্বাচিত সরকারও নন, আপনারা অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ হলো আগের একটা সরকার আর পরের একটা সরকারের মাঝখানের সরকার। গণতন্ত্র ফিরিয়ে দেয়া অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ দাবি করে নির্বাচনের জন্য সময় অপচয়ের কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম খান। কোন কোন দল এখনো সংগঠিত হয় নাই, তারা সংগঠিত হওয়ার জন্য সময় দরকার। জনগণ এই কারণে সবাই দিতে রাজি না। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে সমাবেশে আসা নেতাকর্মীরা বলছেন, যে কোনো উপায়ে নিশ্চিত করতে হবে দীর্ঘদিন অধিকার বঞ্চিত তরুণ প্রজন্মের রাজনৈতিক অধিকার, ভোটাধিকার। সাইফুল রিপন, দেশ টিভি, কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, বগুড়া। শেখ হাসিনার রাজনৈতিক সিদ্ধান্তে শাপলা চত্বরে নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার বিকেলে শাপলা চত্বর শাহাদাতের রক্তে রাঙা অবিনাশী চেতনা বিষয়ক সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। সম্মেলনে শাপলা গণহত্যায় শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসন, পাঠ্যপুস্তকে ইতিহাস সংযোজন সহ 7 দফা দাবি তুলে ধরেন শাপলা স্মৃতি সংসদে আহ্বায়ক মাওলানা মামুনুল হক। তারেক মাহমুদ সুজন রিপোর্টে বিস্তারিত। শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে 2005 সালের 5ই মে মতিঝিলের শাপলা চত্বরে হত্যাকাণ্ডে শহীদদের স্মরণে শাপলা চত্বর শাহাদাতে রঙে রাঙা অবিনাশী চেতনা বিষয়ক সম্মেলনের আয়োজন করে শাপলা স্মৃতি সংসদ। সেখানে আমরা কয়েকটা জিনিস দেখেছি। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্য ও আহতরা। এ সময় শহীদদের স্মরণে তথ্যচিত্র প্রদর্শন এবং একটি স্মারক গ্রন্থ প্রকাশ করে শাপলা স্মৃতি সংসদ। শাপলা গণহত্যা তদন্তে কমিশন গঠন সহ শহীদদের পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরির আহ্বান জানান বক্তারা। জুলাই নিয়ে কমিশন হয়েছে, অনেক সমালোচনার পরে পিলখানা নিয়েও একটা কমিশন করা হয়েছে, কিন্তু ঠিক কোন কারণে শাপলা নিয়ে এখন পর্যন্ত একটা গণহত্যা কমিশন করা যায় নাই? সম্মেলনে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনার রাজনৈতিক সিদ্ধান্তে দলীয়ভাবে এমন নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়েছে। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ, এই শেখ হাসিনার রাজনৈতিক সিদ্ধান্তে, অবৈধ রাজনৈতিক সরকার, তারপরেও তো সরকারে ছিল, তার সিদ্ধান্তে দলীয়ভাবে এই সমস্ত হত্যাকাণ্ড করেছে, নারকীয় হত্যাকাণ্ড।
এ সময় শাপলা গণহত্যায় শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসন, পাঠ্যপুস্তকে ইতিহাস সংযোজন, মিথ্যা মামলা প্রত্যাহার সহ 7 দফা দাবি তুলে ধরেন শাপলা স্মৃতি সংসদের আহ্বায়ক মাওলানা মামুনুল হক। শাপলা শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসন, শাপলা গণহত্যার সত্য ইতিহাস জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করে নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে। হেফাজতে ইসলাম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সম্মেলনে শাপলা গণহত্যা তদন্ত কমিশন গঠন করে পূর্ণাঙ্গ তদন্ত ও সুপারিশমালা প্রকাশের দাবিও জানান বক্তারা। শাপলা গণহত্যাকে জাতীয় ট্র্যাজেডি হিসেবে স্বীকৃতি দিয়ে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠ তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের ৮৮টি হিসেবে ৩৭৪ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি বন্ধের আবেদন করেছে সংস্থাটি। একই দিনে দুদকের আবেদনের প্রেক্ষিতে সাবেক বিমান বাহিনী প্রধান আব্দুল হান্নানের পরিবারের নামে থাকা ৩৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। আলিমুজ্জামান সাফনের রিপোর্টে আমরা বাকিটা জানব। সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের ঘনিষ্ঠ আইনজীবী তৌফিকা আফতাবের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। শনিবার নিয়মিত সংবাদ সম্মেলনে দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে ৫৬ কোটি টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া তৌফিকা আফতাবের মোট ৮৮টি ব্যাংক হিসাবে ৩৭৪ কোটি ৫১ লাখ টাকা সন্দেহজনক লেনদেন করার অভিযোগে মামলা করেছে সংস্থাটি। ৫৬ কোটি ৬১ লাখ ৫৬,২৯৮ টাকা আর ৮৮টি ব্যাংক হিসাবের মাধ্যমে তিনি সন্দেহজনক লেনদেন করেছেন ৩৭৪ কোটি ৫১ লাখ ৪৭,৯৮৪ টাকা। অভিযোগ সংশ্লিষ্ট তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭-১ ধারায়, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ সংশ্লিষ্ট ধারায় কমিশন একটি মামলা রুজুর সিদ্ধান্ত নিয়েছে। এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি বন্ধের আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন। একই দিন দুদকের আবেদনের প্রেক্ষিতে সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান, তার স্ত্রী তাহমিদা বেগম ও ছেলে শেখ লাবিব হান্নানের নামে থাকা ৩৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। এদিকে ন্যাশনাল ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় দুদকের আবেদনের প্রেক্ষিতে শিকদার গ্রুপের পারভিন হক শিকদার সহ ১৫ জনের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। সাংবাদিক মুন্নি সাহা এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ৩৫টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। অ্যাকাউন্টগুলোতে মোট ১৮ কোটি ১৬ লাখ ৫৩,৭৩৯ টাকা আছে। শনিবার সিআইডি থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেন সাংবাদিকতা পেশাকে ব্যবহার করে বিধি বহির্ভূতভাবে প্রভাব খাটিয়ে প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে অর্থ উপার্জন করেন। অবৈধভাবে উপার্জিত অর্থ নিজ এবং স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসেবের মাধ্যমে লেনদেন করে আসছেন বলে সিআইডির কাছে অভিযোগ আসে। অভিযোগের ভিত্তিতে সিআইডি মুন্নি সাহা এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিং অনুসন্ধান শুরু করে। ইশরাকের শপথের রিট খারিজের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্চ আদালতের মর্যাদাহানিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন এ নোটিশ দেন। নোটিশে সার্জিস আলমকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিত নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। এর আগে গত ২২ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেন হাইকোর্ট। ওই দিন সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন, যেখানে তিনি লেখেন, মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি? উচ্চ আদালতের মর্যাদাহানিকর এমন মন্তব্য করার অভিযোগে তাকে এই আইনি নোটিশ দেওয়া হয়েছে।
তিনি যে মন্তব্যটা করেছেন সেটা আদালত অবমাননাকর, যার জন্য আমি আজকে তাকে একটি কন্টেম্পট নোটিশ দিয়েছি এবং এই নোটিশে বলেছি নোটিশ প্রাপ্তির 2 ঘন্টার ভিতরে তিনি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি বরাবর রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে নিঃশর্ত ক্ষমা চাইবেন লিখিতভাবে, এবং তিনি একটি প্রেস কনফারেন্স করে জাতির কাছে তা নিঃশর্ত ক্ষমা চাইবেন। পুঁজিবাজারকে দেখভালের জন্য দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো ঠিকমতো কাজ করছে না বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। আর বিদেশিরা বিনিয়োগের জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় আছে বলে মন্তব্য করেছেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার রাজধানীর নিকুঞ্জে ডিএসই ভবনে পুঁজিবাজার নিয়ে এক আলোচনায় এ মন্তব্য করেন। সাদ আহমেদের রিপোর্ট। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর পুঁজিবাজার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা তৈরি হলো 9 মাসে আরো তলানিতে ঠেকেছে। আমি সেইভাবে দেখছি না। এমন অবস্থায় দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। 2012-13 সালে আলোচনায় ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য মূল প্রবন্ধে বলেন, পুঁজিবাজার দেখভালের জন্য দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো ঠিকমতো কাজ করছে না। এই মুহূর্তে জরুরি কিছু পদক্ষেপ নিঃসন্দেহে আমাদের এখানে নেওয়া দরকার। এখন যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে এটা কোনোভাবেই উপকারী হচ্ছে না। এই অচলাবস্থা থেকে বেরোতে হবে। এই অচলাবস্থা আলোচনা ব্যতিরেকে বেরোনোর কোনো পথ আছে বলে আমি মনে করি না। এ সময় উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের মধ্যে সম্পর্ক তৈরির কথা বলেন আলোচকরা। ন্যায়ভিত্তিক একটি সুদবিহীন ব্যাংক ব্যবস্থা, সুদবিহীন ব্যবসা চালু করা যায়, তাহলে আমার বিশ্বাস যে অর্থনীতির এত ক্রাইসিস থাকবে না। উদ্যোক্তা এবং বিনিয়োগকারী সাথে কোনো সম্পর্ক নাই, সবকিছু একটা গোষ্ঠীর হাতে বন্ধ ছিল। স্মল ইনভেস্টর যারা রয়েছে সেই স্মল ইনভেস্টরদের আসলে আমাদের কিভাবে জানাবো, কিভাবে বোঝাবো এবং কিভাবে আসলে স্মল ইনভেস্টরদের আসলে পুরো মার্কেটটা সম্পর্কে একটা ক্ল্যারিটি দেওয়াটা সেটা খুব জরুরি। আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, গত 15 বছরে এই বাজারকে বাংলাদেশের ক্যাসিনো মার্কেটে পরিণত করা হয়েছে। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট হ্যাজ বিকাম এ ক্যাসিনো, ইটস নট এ ক্যাপিটাল মার্কেট এনিমোর। একটা গ্রুপ যে ক্যাসিনোর মালিকরা, আপনি ক্যাসিনোতে ঢুকবেন, খেলবেন, কিন্তু দিনের শেষে প্রফিট কিন্তু ক্যাসিনোর মালিকের। বাংলাদেশের এটা কিন্তু এই ব্যাপারটা বিশেষ করে ঘটেছে গত 15 বছর। আগামীতে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত হলে পুঁজিবাজার গতি ফিরে পাবে বলে মনে করেন তিনি। কিছু কিছু ক্ষেত্রে হয়তো ব্যবস্থা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। আর্থিক ও বাণিজ্যিক খাতে রোডম্যাপ বলে কিছু নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। তিনি আরো বলেন, দেশের স্বার্থে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে ব্যবসায়ীদের নিজস্ব শক্তিকে কাজে লাগাতে হবে। শনিবার রাজধানীর মতিঝিলে ডিসিসিআই আয়োজিত স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের ক্ষেত্রে প্রয়োজনীয়তা এবং চ্যালেঞ্জ বিষয়ক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আরো জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের ক্ষেত্রে প্রয়োজনীয়তা এবং চ্যালেঞ্জ নিয়ে সেমিনারের আয়োজন করেন ঢাকা চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই। শনিবার রাজধানীর মতিঝিলে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এই সেমিনারের আয়োজন করা হয়। এ সময় আর্থিক ও বাণিজ্যিক খাতে কোনো রোডম্যাপ নেই বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। তিনি আরো বলেন, দেশের স্বার্থে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে ব্যবসায়ীদের নিজস্ব শক্তিকে কাজে লাগাতে হবে। রোডম্যাপের তো কোনো কালচার আমি কোথাও দেখি নাই। প্ল্যান থাকে, পলিসি থাকে হয়তো, তারপরে যখন ইমপ্লিমেন্টেশন হয় ইটস অ্যাবাউট এখন এটা একটু চেঞ্জ করি, ওইটা চেঞ্জ করি, কে কোথা থেকে লবিং করছে। দ্য কালচার অফ রোডম্যাপ, শুধু একটা রোডম্যাপ আমি দেখছি এখন, ওইটা হচ্ছে ইলেকশন হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে। অ্যাজ এ সিভিক সোসাইটি অর্গানাইজেশন, পলিটিক্সের বাইরে, পলিটিক্সের ঊর্ধ্বে, এই সব ডিভিশনের বাইরে, সব ডিভিশনগুলোর ঊর্ধ্বে উঠে গিয়ে অ্যাজ দ্য রিপ্রেজেন্টেটিভস অফ বিজনেস, অফ এমপ্লয়ার্স, অফ দ্য ইকোনমি, তাহলে কিন্তু আপনাদের অনেক পাওয়ার আছে। এই পাওয়ারটা আপনাদেরকে আরেকটু ব্যবহার করার আমি আহ্বান জানাবো। একই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেন, এক্সপোর্ট ইম্পোর্টকে সহজতর করতে ন্যাশনাল পলিসি ডায়ালগ তৈরির ব্যাপারে শীঘ্রই প্রধান উপদেষ্টাকে অবহিত করা হবে। ডেমোক্রেসি শুধু ভোট দেওয়া না, ডেমোক্রেসি হচ্ছে কনসেনসাস ক্রিয়েট করা। এটাকে ন্যাশনাল ডায়ালগের মধ্যে দিয়ে করা, কনসেনসাসের মধ্যে দিয়ে করা, সবাইকে সাথে নেওয়া, ইটস ভেরি ইম্পর্টেন্ট। উইথ দ্যাট ইন মাইন্ড উই আর হোপিং টু অর্গানাইজ এ ন্যাশনাল পলিসি ডায়ালগ
a national dialogue led by the chief advisor. আমরা এখন ডেট ঠিক করি না, এটা এখনো কল্পনার আমাদের প্ল্যানের মধ্যে আছে। এদিকে দেশে বিদ্যমান এক্সপোর্ট ইম্পোর্ট পলিসিকে সংস্কার করে ব্যবসা বান্ধব করতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান উপস্থিত ব্যবসায়ীরা। আমরা রাইট এনভায়রনমেন্ট পার্টিকুলার মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। এবার ঈদে নতুন টাকায় থাকছে না কোনো ব্যক্তির ছবি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনে দেশের প্রথম ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম উদ্বোধন শেষে কথা বলেন তিনি। গভর্নর বলেন, নতুন নোটে দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা থাকবে। ঈদে বাজারে প্রথমে 1000, 50 ও 20 টাকার নোট থাকবে। এ সময় আন্তর্জাতিক মহলে অর্থ পাচার প্রতিরোধে চাপ সৃষ্টির ফলে যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশি কিছু ব্যক্তির সম্পদ জব্দ করা হয়েছে বলেও জানান তিনি। বলেন, এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতে আরও বাড়বে এবং পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনার পথে সহায়ক হবে। আমাদের টাকা ছাপানো শুরু হয়ে গেছে। 3টে নোট আসছে বাজারে খুব শীঘ্রই। সেটা হচ্ছে 1000 টাকার নোট, 50 টাকা আর 20 টাকা। এটা আমরা ঈদের আগেই পাবেন আপনারা দেখতে। এবং এখানে কোনো ব্যক্তির ছবি থাকবে না। এখানে আমাদের প্রাকৃতিক দৃশ্য, আমাদের কিছু ঐতিহ্যবাহী ভবন ইত্যাদি এইসবই থাকবে। আমি মনে করি যে একটা চাপ সৃষ্টি হয়েছে। সেই চাপেরই ফলশ্রুতিতে আজকে আমরা দেখলাম যে কিছু ব্রিটিশ ক্রাইম এজেন্সি, যেটা NCA বলে, তারা কিছু অ্যাসেট ফ্রিজের দিকে গিয়েছেন। এটা খুবই এনকারেজিং জিনিস। এটা আরও সামনের দিকে আরও বেগবান করতে হবে। কমিশন বিরোধী সহ 10 দফা দাবিতে রাজশাহীর সব পেট্রোল পাম্প বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ। রোববার সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত পাম্প বন্ধ থাকবে বলে জানায় পরিষদ। ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আনিসুর রহমান শিমুল জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাম্প বন্ধের পাশাপাশি ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহনও বন্ধ থাকবে। ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে নাসিরনগর উপজেলার কুন্ডা গ্রামে এই ঘটনা ঘটে। শনিবার দুপুরে তাসকিয়া ও তারানুর বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় সবার অগোচরে তারা বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে অনেকে খোঁজাখুঁজির পর মুমূর্ষু অবস্থায় তাদেরকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আলম জানান, মৃতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে। প্রেম, বিরহ, বেদনা ও সাম্যের কবি কাজী নজরুল ইসলাম, যিনি ছিলেন বাংলা সাহিত্য, সঙ্গীত, তথ্য, সংস্কৃতির অন্যতম প্রধান পুরুষ। রোববার 11ই জ্যৈষ্ঠ এই জাতীয় কবির 126তম জন্মবার্ষিকী। আর এই বিশেষ দিনে বিদ্রোহী কবির জানা অজানা অনেক তথ্য থাকছে সানজিদ আক্তারের রিপোর্টে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যিনি বিংশ শতাব্দীর অন্যতম প্রধান বাঙালি কবি, উপন্যাসিক, নাট্যকার ও সঙ্গীতজ্ঞ। মাত্র 23 বছরের সাহিত্যিক জীবনে তার সৃষ্টি যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি, বাংলাদেশের জাতীয় কবি। শনিবার 24 মে তার 126তম জন্মবার্ষিকী। বরাবরই সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয় নজরুল জয়ন্তী। দিনের শুরুতেই কবির অগণিত অনুরাগী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তার অন্তিম শয্যায় পুষ্পস্তবক অর্পণ করে কবি শ্রদ্ধা নিবেদন করে থাকেন। কাজী নজরুল ইসলামের জীবন ছিল বেশ ঘটনাবহুল। 1899 সালে 24 মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার ডাকনাম দুঃখ মিয়া। পিতা কাজী ফকির আহমেদ ও মাতা জাহিদা খাতুন। পিতা ছিলেন স্থানীয় মসজিদের ইমাম। অভাব অনটন ছিল তার নৃত্যসঙ্গী। শৈশব থেকেই লেটো দলের বাদক, রুটি দোকানের শ্রমিক, এভাবেই পেরিয়ে গেছে তার শৈশব কৈশোর। পরে কাজ করেছেন সৈনিক হিসেবে, সাংবাদিকতা করেছেন, কাজ করেছেন HMB ও কলকাতা বেতারে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে পথে নেমেছেন, পাশাপাশি সাহিত্য সাধনাটাও ছিলই। শাসকের কোপানলে পড়েছেন, কারারুদ্ধ হয়েছেন, কিন্তু নত হয়নি নজরুলের উচ্চশির। 1941 সালে শেষ দিকে অসুস্থ হয়ে পড়েন তিনি।
1 বছরেরও বেশি সময় ধরে চিকিৎসা চলে লুম্বিনী পার্ক ও রাঁচি মেন্টাল হসপিটালে। পরে 1953 সালে ইংল্যান্ড ও জার্মানিতে পাঠানো হয় তাকে। এই সময়ে একেবারেই বাকশক্তি হারিয়ে ফেলেন তিনি। ফলে 1953 থেকে 1972 সাল পর্যন্ত অসুস্থ অবস্থায় নীরবে নিভৃতে কাটে তার জীবন। 1972 সালে 24 মে কাজী নজরুল ইসলামের জন্মদিনে তাকে জাতীয় কবির মর্যাদা ভূষিত করা হয়। কবির চল 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 উর্দু গগনে বাজে মাদলকে সামরিক সঙ্গীত হিসেবে নির্বাচিত করে তাকে সম্মানিত করা হয়। 1976 সালের 29 আগস্ট পিজি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর পর কবির ইচ্ছা অনুযায়ী তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। সেখানে চিরনিদ্রায় শায়িত আছেন গানের বুলবুল কবি কাজী নজরুল ইসলাম। সঞ্জিত আক্তার, দেশ টিভি। সাগরে 2 নৌকাডুবির ঘটনায় মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের অন্তত 427 জন মারা যেতে পারেন বলে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার এক বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারের কার্যালয় জানায়, যদি এ তথ্য নিশ্চিত হয় তবে চলতি বছর রোহিঙ্গা শরণার্থী সংশ্লিষ্ট সবচেয়ে প্রাণঘাতী সাগর দুর্ঘটনা হবে এটি। রায়হান কবির শুভ্র রিপোর্ট। কয়েক দশক ধরে মিয়ানমারে নির্যাতনের শিকার হচ্ছেন রোহিঙ্গারা। ভয়াবহ মানবিক সংকটের কারণে প্রতি বছর নিরাপদ জীবনের খোঁজে ঝুঁকিপূর্ণ নৌযাত্রায় ঝুঁকছে বাস্তুচ্যুত এসব রোহিঙ্গা। এরই মধ্যে ভয়াবহ তথ্য দিয়েছে জাতিসংঘ। গেল 1 মাসে নৌকাডুবির ঘটনায় 427 জনের মতো মৃত্যু হয়েছে বলে ধারণা করছে সংস্থাটি। শুক্রবার এ তথ্য জানায় জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR। সংস্থাটির প্রাথমিক তথ্য অনুযায়ী 2টি নৌকায় মোট 514 জন রোহিঙ্গা ছিলেন। গেল 9 মে 267 জন যাত্রীকে বহনকারী একটি নৌকা ডুবে যায়। এর মধ্যে 66 জন প্রাণে বেঁচে যান। এর পরদিন 247 জন রোহিঙ্গা সহ দ্বিতীয় নৌকাটি ডুবে যায়। সেখানে বেঁচে যান 21 জন যাত্রী। মরণঘাতী এসব ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন জাতিসংঘ। UNHCR জানিয়েছে, নৌকাডুবির ঘটনাস্থল শনাক্ত করার জন্য এখনো চলছে জোর তৎপরতা। এদিকে বাংলাদেশ সহ আশ্রয় প্রদানকারী দেশগুলোতে রোহিঙ্গা শরণার্থীদের জীবনকে স্থিতিশীল করতে এবং মিয়ানমারের অভ্যন্তরে বাস্তুচ্যুতদের জন্য আরও আর্থিক সহায়তার আহ্বান জানিয়েছে UNHCR। 2025 সালে তাদের জন্য $383.1 মিলিয়ন সহায়তা অনুরোধ করা হলেও এখন পর্যন্ত পূরণ হয়েছে মাত্র 30%। সংস্থাটির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক ব্যুরোর পরিচালক হাই কিয়াং জুন বলেন, তহবিল কমার কারণে আরও খারাপ হয়ে উঠেছে পরিস্থিতি, যা রোহিঙ্গাদের জীবনে ফেলেছে ধ্বংসাত্মক প্রভাব। ফলে নিজের ও পরিবারের জন্য নিরাপদ, সুরক্ষিত ও মর্যাদাপূর্ণ জীবনের সন্ধানে আরও বিপজ্জনক যাত্রা করতে বাধ্য হচ্ছে তারা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। সৌদি আরবের আগেই প্রতিবেশী দেশে সিরিয়া, লেবাননের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারে ইসরায়েল। বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম প্রেগার ইউকেকে দেয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত আরও বলেন, দুদেশের আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে সিরিয়া, লেবানন আসলেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে কিনা এ নিয়ে আন্তর্জাতিক মহলে দেখা দিয়েছে ধোঁয়াশা। আরবিত আফসারের রিপোর্ট। গাজা উপত্যকায় একের পর এক বিমান হামলায় দিনে শত শত ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিচ্ছে ইসরায়েল, চালাচ্ছে জাতিগত নিধন। এরই মাঝে এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইখিয়েল লোইতার। বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম প্রেগার ইউকেকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সৌদি আরবের আগে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারে প্রতিবেশী দেশ সিরিয়া ও লেবানন। সৌদি আরবের আগে সিরিয়া ও লেবানন আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারে। আমরা দুদেশের সঙ্গে সমঝোতায় যাব না, এমন কোনো কারণ নেই। উভয় রাষ্ট্রের দৃষ্টান্ত ইসরায়েল নাটকীয়ভাবে পরিবর্তন করেছে, তাই তাদের আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেবার সম্ভাবনা অনেক বেশি। এ নিয়ে আমি আশাবাদী। ইসরায়েলি রাষ্ট্রদূত দুদেশের নিয়ে আসার কথা বললেও বৃহস্পতিবার দক্ষিণ লেবাননে দফায় দফায় হামলা চালায় দখলদার বাহিনী, ধুলোর সঙ্গে মিশিয়ে দেয় একাধিক স্থাপনা। গেল বছরের নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হবার পরও চালিয়ে যাচ্ছে একের পর এক হামলা। এমন পরিস্থিতিতে ইসরায়েলি রাষ্ট্রদূত বলেন, ব্যর্থ রাষ্ট্রের অবস্থা থেকে বেরিয়ে একটি সুশীল সমাজ হিসেবে লেবাননের পুনরায় নিজেদের প্রতিষ্ঠার সুযোগ রয়েছে।
আবার স্বৈরশাসক বাশার আল আসাদ পতনের পর সিরিয়া জুড়ে বিমান হামলা চালায় ইসরায়েল। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে দখলে নেয় গোলান মালভূমি, তৈরি করেছে একাধিক সামরিক ঘাঁটি। আবার সম্প্রতি দ্রুজ সম্প্রদায়ের নিরাপত্তার নামে সিরিয়ায় চালানো হয়েছে ভয়াবহ হামলা। এসব প্রসঙ্গে ইসরায়েলি রাষ্ট্রদূত বলেন, সিরিয়ার দ্রুজ ও আলভিদের মতো সংখ্যালঘুদের সুরক্ষা তেল আবিবের দায়িত্ব। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে আরও সময় নেওয়া উচিত ছিল বলে জানান তিনি। এদিকে আব্রাহাম অ্যাকর্ডসে সুদান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কো যুক্ত রয়েছে। 2020 সালে এই দেশগুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। তবে এই পথে সিরিয়া ও লেবানন হাঁটবে কিনা এ নিয়ে আন্তর্জাতিক মহলে দেখা দিয়েছে ধোঁয়াশা। আরবিল আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। গেল 3.5 বছরের যুদ্ধের ইতিহাসে এ যাবৎকালের সর্বোচ্চ সংখ্যক যুদ্ধবন্দীকে মুক্তি দিয়েছে রাশিয়া ও ইউক্রেন। শুক্রবার উভয় দেশই 780 জন যুদ্ধবন্দীকে মুক্তি দিয়েছে। এদের মধ্যে রয়েছে সামরিক, বেসামরিক উভয় ধরনের বন্দী। মুক্ত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বন্দী ও তাদের স্বজনেরা। এদিকে যুদ্ধবন্দীদের মুক্তিদানের ব্যাপারটিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সহ অনেকেই। রায়হান কবির, শুভ্র রিপোর্ট। বন্দি মুক্তিতে ইতিহাস গড়ল রাশিয়া ইউক্রেন। গেল 3.5 বছরের রক্তক্ষয়ী যুদ্ধের ইতিহাসে একসঙ্গে সবচেয়ে বেশি যুদ্ধবন্দীকে মুক্তি দিয়েছে দেশ দুটি। স্থানীয় সময় শুক্রবার মোট 780 জন বন্দীকে ছেড়ে দিয়েছে মস্কো ও কিয়েভ। এদের মধ্যে আছেন সেনা সদস্য এবং বেসামরিক নাগরিক। মুক্তিপ্রাপ্তদের মধ্যে অর্ধেক ইউক্রেনের, বাকি অর্ধেক রাশিয়ার। সম্প্রতি তুরস্কে দুদেশের সরকারি প্রতিনিধিদের মধ্যে হওয়া সংলাপে মস্কো ও কিয়েভের মধ্যে যেসব সমঝোতা হয়েছে সেসবের আওতায় ছেড়ে দেওয়া হয়েছে এই যুদ্ধবন্দীদের। রোববারের মধ্যে পর্যায়ক্রমে ছেড়ে দেওয়া হবে বাকিদেরও। স্বজনদের কাছে ফিরে আবারও যেন প্রাণ ফিরে পেলেন এসব মানুষ। তাই আনন্দে ভাসছে মুক্তি পাওয়া রাশিয়ান ও ইউক্রেনীয়রা। আর বন্দীদের ফিরে পেয়ে উল্লাসে মেতে উঠেছে পরিবারের সদস্যরাও। যুদ্ধবন্দীদের মুক্তিদানের ব্যাপারটিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন, এই সমঝোতা অদূর ভবিষ্যতে বড় সুসংবাদের দিকে নিয়ে যাবে। এদিকে বন্দি বিনিময়কে তুরস্কের বৈঠকের একমাত্র সফলতা হিসেবে বর্ণনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে বন্দি বিনিময় শেষ হওয়ার পর মস্কো কিয়েভকে একটি খসড়া শান্তি চুক্তি উপস্থাপন করবে বলে জানান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রায়হান কবির, শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।